পৃথিবীতে সবথেকে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান কারো কাছে প্রকাশ করতে পারে না, চিৎকার করে একটু কাঁদতেও পারে না, শুধু মিষ্টি হাসির আড়ালে নিজের সমস্ত রাগ, অভিমান, কষ্ট লুকিয়ে রাখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর এই যে আতিফার ব্যাংকটা মাশাল্লাহ ভরে গিয়েছে, যেটা আতিফার আমি প্রতিদিন সদকা হিসেবে রাখি। এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি। এই চাটা আমার অনেক পছন্দের একটা চা, সীমা বানিয়েছে। আজকে অনেক কাজ করতে হবে, তার মধ্যে প্রথমে রান্নাতে চলে এসেছি। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে স্যালারি। চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার যে স্বাদটা আছে, সেটার একটা কথা আছে না, দুধের স্বাদ গুলে মিটায়, তো ঠিক ওরকমই। যেহেতু দুবাইতে আমার হাতের কাছে এখন ডাটা নেই, তাই আমি স্যালারি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। বর্তমানে বাংলাদেশেও কিন্তু এই স্যালারি সবজিটা পাওয়া যাচ্ছে, আমি দেখেছি লাস্টবার যখন গিয়েছিলাম। আর আমার আম্মু আমার হাতে এই চিংড়ি মাছ দিয়ে স্যালারি দুবাই একবার খেয়ে গিয়েছিল। তারপর বাংলাদেশে যখনই আম্মু বাজারে যায় আর সবজিতে যদি স্যালারি সামনে পড়ে, আম্মু সেটা তাৎক্ষণিক কিনে নিয়ে আসে আর এভাবেই রান্না করে। এই রান্নাটা আমি আসলে শিখেছি রায়হানা রাখি আপু যিনি আছে, ফ্রান্সে থাকে, ওনার কাছ থেকে। ওনার একটা ব্লগ দেখেছিলাম যখন আতিফা পেটে ছিল। সেই সময় আমি অনেক কিছু খেতে পারতাম না, খাওয়ার রুচি হতো না। তো আমি যেটা করতাম, বসে বসে মানুষের খাওয়ার ভিডিও দেখতাম, মানুষ পেট ভরে কীভাবে ভাত খাচ্ছে। তো ওই ধরনের ভিডিও দেখতে দেখতে একদিন রায়হানা আপুর ভিডিওটা চলে আসে সামনে। আর সেখানে তাকে দেখি এই চিংড়ি মাছ দিয়ে স্যালারিটা রান্না করে খুব সুন্দর করে প্লেট ভরে, সাথে বড় বড় কাঁচামরিচ নিয়ে খাচ্ছিল আর বলছিল, আল্লাহর নিয়ামত হয়েছে আপুরান ভাইয়ারা। তো আপুর ওই ভিডিওটা দেখে সত্যি আমারও খুব লোভ হয়, আমিও পরবর্তীতে বানিয়ে খেয়েছিলাম। আর তখন থেকে আমি এই রেসিপিটার প্রেমে পড়ে যাই। আপুদেরকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। যদিও আমি আনাড়ি, একদমই নতুন রাঁধুনি, আমি রান্নার তেমন ভালো কিছু জানি না। আপনারা হয়তো অনেক পারদর্শী, অনেকের হাতের রান্না কিন্তু অসম্ভব মজার হয়। সে যদি আলু ভর্তাও করে তাও কিন্তু খুব টেস্ট হয়। এটা আসলে আল্লাহর নেয়ামত থাকে কিছু কিছু বোনদের হাতে। তো আমি জানি না আমার কোন বোনের হাতের রান্না খেতে কেমন। যদি কখনো সৌভাগ্য হয় বাংলাদেশে গেলে, অনেকে আমাকে ইনভাইট করেছেন, চেষ্টা করব ওনাদের বাড়িতে বেড়ানোর, কারণ বাংলাদেশে আমাদের তেমন কোনো আত্মীয় থাকে না। কারণ আমার বাবার ফ্যামিলির যত রিলেটিভ, আমার দাদা, আমার দাদি, আমার ফুপি, চাচা, ফুপারা সবাই হচ্ছে ইউএইতে সেটেল, অর্থাৎ সবাই আজমানে থাকে। আর আমার শ্বশুরবাড়ির সাইডে, অর্থাৎ আমার হাজব্যান্ডের সাইডে সবাই দুবাইতে থাকে। আপনারা যারা ইউএই সম্পর্কে জানেন সবাই জানেন, এখানে 7টা স্টেট আছে, তার মধ্যে আজমান একটা, আর সেখানে আমার ফ্যামিলি সেটেল। দুবাইতেও কিন্তু আস্তে আস্তে গরম পড়তে লেগেছে, আর আজকেও খুব গরম মনে হচ্ছে। তাই রান্নার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব একটু একটু পানি খাওয়ার। আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে একটা বেলের শরবত। আমি আমার বোনদেরকে রিকোয়েস্ট করব, রান্নার পাশাপাশি যাই থাকবে হাতের কাছে সবজি, যদি কোনো কিছুই না থাকে, যদি গাজর থাকে, গাজর কিংবা বিটরুট, যে কোনো কিছুর একটা জুস বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই গরমে খুব ডিহাইড্রেট ফিল হবে, তো এই জুস বা পানি জাতীয় জিনিসগুলোকে আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। চলেন রান্নায় চলে যাচ্ছি। অনেক কথা বলি আমি, অনেকে হয়তো আমার কথা পছন্দ করেন না, আবার আমার অনেক বোনরা আছে আমার কথা ভীষণ পছন্দ করে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু একটা স্পেশাল পাতিলে রান্না করছি। এই পাতিল বলতে এটা একটা কড়াই, এটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছি। আর এর পিছনে লম্বা একটা হিস্ট্রি আছে। রান্নাটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না, এটাতে কিন্তু তেমন কোনো মশলা ইউজ হবে না, শুধু হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া ইউজ করব। কোনো বাটা মশলা দিব না, কারণ স্যালারি আর চিংড়ি মাছে কিন্তু আলাদা একটা সুঘ্রাণ আছে। তো এখানে যদি আমি বেশি মশলা ইউজ করি তাহলে কিন্তু সেই সুঘ্রাণটা থাকবে না। আর মশলা কিন্তু তেমন কিছুই দেইনি, আপনারা দেখতে পেয়েছেন, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে একটু হালকা কষিয়ে নিব। আর এরপর একটু জালটাকেও কমিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছটা কষাতে কষাতে আপনাদেরকে এই কড়াইয়ের ইতিহাসটা একটু শেয়ার করি। কড়াইটা আসলে আমি দুবারই কিনেছি, অর্থাৎ প্রথমবার একবার কিনেছিলাম, তখন আমাকে কাঁসার কড়াই বলে পিতলের কড়াই ধরিয়ে দিয়েছিল। আর যেটা বাড়িতে আনতে আনতেই খারাপ হয়ে গিয়েছিল, আর সেটা আসলেই কাঁসার ছিল না, পিতলের ছিল। তো পরবর্তীতে আমি কিন্তু আবার কিনেছি, হাল ছাড়িনি। আবার গিয়ে সুন্দর করে খুব রিকোয়েস্ট করে বলেছি যে, দেখেন আমি দেশের বাইরে থাকি, সবসময় আসা হয় না, প্লিজ এবার আমাকে ঠকাবেন না। আপনি লাগলে দাম বেশি রাখুন, তারপর আমাকে অরিজিনাল একটা কাঁসার কড়াই দিন। তো লোকটার হয়তো খুব মায়া হয়েছিল, তারপর সে আমাকে এই ভালো অরিজিনাল কাঁসার কড়াইটাই দিয়েছে। আর এই কাঁসার কড়াই বা পিতলের কড়াই এগুলোতে রান্না করে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমরা যেসব পাতিলে রান্না করি বর্তমানে ননস্টিক, সেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যাই হোক, এটা সম্পর্কে আপনারা গুগলে সার্চ করলে বা ডক্টরের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আগের যুগে কিন্তু আমার নানি দাদি ওনারা কিন্তু এসব কাঁসার পাতিল এবং কাঁসার জিনিসপত্র ব্যবহার করতেন। আর ওনাদের হায়াত কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি ছিল, সুস্থও ছিলেন আমাদের থেকে অনেক বেশি। আর তার সিক্রেট ওনারা অনেক তাজা শাকসবজি খেত, মাছ খেত, সব কিছু একদম ইনস্ট্যান্ট পুকুর বা ক্ষেত থেকে নিয়ে এসে রান্না করত। আর রান্না করত এই ধরনের কাঁসার পাতিল কিংবা সিলভারের পাতিল কিংবা মাটির পাতিলে, আমাদের মতো ননস্টিকে রান্না করতেন না। কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটা হয়ে এসেছে, এখনও টাইম লাগবে, কারণ স্যালারি হতে একটু সময় লাগে। আর যারা বাড়িতে রান্না করবেন এটা হাতে টাইম নিয়ে করতে হবে, কারণ স্যালারিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, ভালো করে কষিয়ে নিতে হবে। তো অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু আমি অনেকগুলো রান্না করব, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে স্যালারি, আর থাকবে চিকন করে কাটা আলু দিয়ে কাচকি মাছ, আর বেগুন দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। বেগুনের সাথে আলু টমেটোও থাকবে। আপনাদেরকে তো আগেই বলেছি স্যালারিটা হতে একটু সময় লাগে, তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অনেকটা পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। আর সিদ্ধ হতে হতে আমি অন্য কাজগুলোও করে নিয়েছি, এর মধ্যে আলু চিকন করে পলে নিয়েছি। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই রান্নার প্রায় শেষ ভাগে কাঁচামরিচ দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। আর ধনেপাতা দিলে তো টেস্টটা আরও বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা কাচকি মাছগুলো, আর চিকন করে সেম আকারে আলু পলে নিয়েছি। এই কাচকি মাছগুলো কিন্তু আমার মা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে। আম্মুকে আসলে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। সে ওখানে এত দূরে থেকেও যেভাবে আমার টেক কেয়ার করে, আমি কোন মাছটা পছন্দ করি, কোন জিনিসটা পছন্দ করি, এমনও সময় হয় যে আম্মু ছোট আলু পর্যন্ত দিয়ে পাঠায় যে এটা আমার মেয়ে পছন্দ করে। মার ঋণ আসলেই শোধ করা যাবে না। এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আর আমি এখন যেটা দিচ্ছি এটা হিং পাউডার, আমার কাছে আছে বলে দিচ্ছি, আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে এখন আলতো হাতে অল্প অল্প করে মাখিয়ে নিব। তেলটা আমরা সরিষার তেলটাই খেতে পছন্দ করি, সয়াবিনটাকে একটু অ্যাভয়েড করি। বাট মাঝে মধ্যে যদি সরিষার তেল ঘরে না থাকে তখন সয়াবিন ইউজ করে নিই। বাট নর্মালি বেশিরভাগ রান্না সরিষার তেল দিয়েই করি। আর এখানে প্রাণ সরিষার তেলটা পাওয়া যায়, আর এটা তুলনামূলকভাবে ঝাঁঝটা একটু কম। দুবাইতে যে সরিষার তেলগুলো হয় সেগুলোতে অনেক বেশি ঝাঁঝ থাকে, তো রান্না করলে তেমন একটা ভালো লাগে না খেতে। আর এটাকে আমি আলতো করে মাখাচ্ছি। যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে অনেক ভালো হয়, এটা স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে এটাকে বসিয়ে দিব। এটাকে আমি কিন্তু একটু পোড়া পোড়া স্টাইলে রান্নাটা করব, পানি দেব না, সামান্য একটু পানি দিব, যতটুকু না দিলেই না। সব মশলা সব কিছু একসাথে দিয়ে দিব। ম্যারিনেট করে রাখার ফলে কিছুটা ঝোল বের হয়ে এসেছিলো, সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু পানি, যেটা না দিলেই না। আর এই পানি সবজি সব কিছুর ভাপেই কিন্তু রান্নাটা হবে। অল্প আঁচে দিয়ে রাখবো। ধনে পাতাটাও আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ এই ধনে পাতাটা দিলে এটার যে সুঘ্রাণটা আছে সেটা কিন্তু পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। আর এটাকে ধিমে আঁচে দিয়ে আমি এখন একটু পানি খেতে চলে এসেছি। আপুদেরকে মনে করিয়ে দিতে চাই এই গরমে কিন্তু প্রচুর পানি খেতে হবে। অ্যাটলিস্ট দিনে 8 গ্লাস পানি তো খেতেই হবে। যদি পারেন আর একটু বেশি খাবেন, কিন্তু গুনে গুনে 8 গ্লাস পানি আপনি খাচ্ছেন কিনা সেটা কিন্তু মনে রাখবেন। একটা কথা আপু, নিজের খেয়াল না রাখলে কিন্তু কেউ খেয়াল রাখবে না আপনার, কারণ
আপনার উপরেই কিন্তু সবার দায়িত্ব, আপনার উপরেই কিন্তু দায়িত্ব সবার টেক কেয়ার করার। তো আপনার টেক কেয়ার করার জন্য হয়তো মানুষের অভাব হতে পারে, বা অনেক লাকি পার্সন আছেন যাদেরকে ফ্যামিলির সবাই টেক কেয়ার করে, সেটা তো একদমই আলাদা বিষয়। আর এই যে দেখেন, রান্না কিন্তু হয়ে গেছে, ঠিক যেই রকমভাবে চেয়েছিলাম মাশাআল্লাহ ঠিক সেই রকমভাবেই হয়েছে, একদম পুরোপুরি হয়ে রান্নাটা হয়েছে। হাতে 1-2টা আলু নিয়ে একটু চেপে দেখলাম যে রান্নাটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। তো মাশাআল্লাহ হয়ে গেছে। অন্যান্য রান্নার পাশাপাশি কিন্তু আজকে আরেকটা রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। মাছের তরকারি মোটামুটি সবাই জানেন, তো ঠিক সেইভাবেই বাংলাদেশি স্টাইলেই রান্নাটা করেছি। আর এই যে আমার হাজব্যান্ড খেতে বসেছে। মাশাআল্লাহ তাকে আমি খাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম কোন রান্নাটা কেমন হয়েছে। সে কিন্তু খুবই শান্ত স্বভাবের, খুব কম কথা বলে, কথা খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হয়। তো জিজ্ঞেস করছিলাম যে কোনটা খেতে কেমন হয়েছে। তো প্রথমে সে যেটা বলল যে বড় মাছটা খেতে ভালো হয়েছে, কারণ সে প্রথমে হয়তো বড় মাছটাই খেয়েছিল। তারপরে বলছে যে না, এই কাচকি ছোট মাছের তরকারিটা বেশি ভালো হয়েছে। তারপরে বলল যে স্যালারিটাও ভালো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সে স্যালারিটা অত একটা পছন্দ করে না যতটা আমি পছন্দ করি। এখন আমি আমার নিজের রান্নার রিভিউ নিজেই দিব, চলেন দেখি। বিসমিল্লাহ বলে শুরু করছি। প্রথমে কাচকি মাছ দিয়ে খাওয়াটা খাচ্ছি, আর সাথে কাঁচামরিচ দিয়ে খাচ্ছি, কারণ কাঁচামরিচে ঝাল নেই একদমই, খুবই হালকা। তারপর আপনাদেরকে আসলে আমি কিভাবে বোঝাবো যে রান্নাটা মাশাআল্লাহ কতটা টেস্টি হয়েছে। এই রান্নাটা যখন আমি খাবারটা মুখে দিয়েছি, তখন আমার ওই রাখি আপুর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নিয়ামত হয়েছে, একদমই ঠিক সেরকম অসম্ভব টেস্টি হয়েছে খেতে। আমার বাড়িতে যে আফ্রিকান নানিগুলো আছে, ওরা কিন্তু স্পাইসি খেতে পারে না। তো এই রান্নাটা না অনেক স্পাইসি হয়েছে, না কম স্পাইসি হয়েছে, পারফেক্ট মশলার একটা কম্বিনেশন হয়েছে, আর অসম্ভব খেতে। আর আমি যেটা করি, এই যে রান্নার যে কাঁচামরিচগুলো থাকে সেটা কিন্তু কখনো ফেলে দিই না, সেটাকে ভাতের সঙ্গে মিক্স করে খেয়ে নিই। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপুরা খান কিনা জানি না, খেলে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন চলেন রিভিউ করব স্যালারি দিয়ে চিংড়ি মাছটা খেতে কেমন হয়েছে। সবার কাছে রিভিউ নিয়ে যেটা জানতে পারলাম, সবার কাছে ছোট মাছের কাচকির তরকারিটা খুব পছন্দ হয়েছে। আর তারপর হচ্ছে স্যালারিটাও অনেক ভালো লেগেছে সবাই বলল। কিন্তু আপু আমি কিন্তু স্যালারি সবজিটার একদমই প্রেমে পড়ে যাই, আর যখনই খাই আমার কাছে কাচকি মাছটাও ভালো লেগেছে। স্যালারি দিয়ে চিংড়ি মাছের স্বাদ আমি কি বলবো আপু। সত্যি কথা বলতে স্যালারির সাথে ডাটার তুলনা কখনোই হবে না। এটা অসম্ভব মজার একটা সবজি, এটার কম্বিনেশনটা অসম্ভব ভালো। আপনি যখন মুখে নেবেন খাবারটা, স্যালারির যে একটা সুঘ্রাণ আছে আর চিংড়ি মাছের কম্বিনেশন অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব টেস্টি। মাশাআল্লাহ কি বলবো, খেতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে আরও একটু সবজি নেই। স্পেশালি ছোটো কাচকি মাছের তরকারিটা আরও একটু খেতে ইচ্ছে করছিল। কিন্তু আমার যখনই কোনো কিছু খুব ভালো লাগে, অনেক বেশি খেতে ইচ্ছে করলেও আমি সেটা খাই না, কারণ হচ্ছে পরিবারের সবার কথা চিন্তা করে আমি এই স্যাক্রিফাইসটা করি। আমার কাছে ভালো লাগছে বলে যে আমি সব খেয়ে নিব তা কিন্তু না, ফ্যামিলিতে আরও মেম্বার আছে, সবাই খাবে। তো এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে এই যে বড় মাছটা রান্না করেছিলাম, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে খেতে। মাছের তরকারি তো যেমন হয় সবসময় মজারই হয়, এটার আর রিভিউ করার কিছু নেই, বাট খেতে কিন্তু ভালোই লাগছিল। এই মাছটাও আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে। আমার অনেক প্রিয় আপুরা আমাকে খুবই রিকোয়েস্ট করছিল যে নতুন ব্লগ দাও আপু। আসলে আপু আমাকে দেখে মনে হয় যে আমি খুবই আরামে থাকি, কিন্তু সংসারের কাজ কিন্তু সব মেয়েরই করতে হয়, আমিও তার বাহিরে পড়ি না। আমার বাচ্চা আছে, ফ্যামিলি সব কিছু শেষ করে আমি চেষ্টা করি ব্লগ দেওয়ার। আর সব থেকে ভালো লাগে যেটা, আমার বোনরা আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে, এত ভালোবাসা, আমি আসলে এটা ডিজার্ভ করি কিনা মাঝে মধ্যে আমি বসে বসে ভাবি। আর আমার কাছে কি মনে হয় আপু জানেন, একজন মানুষের স্ট্যাটাস কিন্তু নির্ভর করে তার ব্যবহারের ওপর। তো যে আপুগুলো এত সুন্দর করে কমেন্ট করে, তারা নিশ্চয়ই অনেক ভালো স্ট্যাটাসের মেয়ে, কারণ একজন মেয়ে কিন্তু আরেকজন মেয়েকে সম্ভবত একটু হিংসাই করে। তো এই আপুরা যে অনেক ভালো মনের মানুষ, তাদের ব্যবহার আচার সব কিছুই বোঝা যায় কমেন্টের মাধ্যমে। সেই সকল আপুর জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।